মা বাবার কাছে সন্তানের মৃত্যু যে কতটা ভয়ঙ্কর একটা ট্রমা, সেটা একমাত্র সেই মা বাবারাই টের পান যারা সন্তান হারিয়েছেন। নিজের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করে বড় করে তোলার পর একদিন যদি সেই সন্তানের মৃতদেহ চোখের সামনে নিথর হয়ে পড়ে থাকে, মা বাবা হিসেবে সেই দৃশ্য দেখার যন্ত্রণা কল্পনার বাইরে। নমস্কার, আমি সুজয় নীল। আজ অবধি এই চ্যানেলে আপনারা এমন বহু গল্প শুনেছেন যা আপনাদেরকে আতঙ্কিত করেছে কিংবা কখনো কখনো শিহরিত করেছে। কিন্তু আজ আমি আপনাদের যে গল্পটা বলতে চলেছি সেটা শুনতে শুনতে আপনারা বুঝতে পারবেন যে মদের নেশা কিভাবে একটা গোটা পরিবারকে তছনছ করে দিতে পারে। হ্যাঁ, এটাও একটা মার্ডার কেস, কিন্তু এই মার্ডার কেসে আসল খুনির পরিচয় জানার পর আপনারাও ঠিক সেভাবেই কেঁপে উঠবেন যেভাবে এই বছর জুলাই মাসে কেঁপে উঠেছিল গুজরাটের গুন্ডালা গ্রামের প্রত্যেকটা মানুষ। কিন্তু ঠিক কি ঘটেছিল এই মার্ডার কেসে, আর কেনই বা আমি আচমকা মদ্যপানের কথা তুললাম, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, মদের নেশা সর্বনাশা। গুজরাটের রাজকোট জেলার অন্তর্গত গোন্ডাল তালুকায় একটা ছোট্ট শান্ত গ্রাম রয়েছে। সেই গ্রামের নাম গুন্ডালা। বিখ্যাত কচ্ছের রণ থেকে এই গ্রামের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এমনই একটা শান্তশিষ্ট গ্রামে হঠাৎ কান্নার রোল উঠল এবছর 30শে জুন রাত্রিবেলায়। কেন? কারণ এই গ্রামেরই 22 বছর বয়সী একটা ছেলে সেদিন রাতে গলায় অ্যাসিড ঢেলে নিজেকে শেষ করে ফেলেছিল। ছেলেটার বয়স মাত্র 22 বছর। নাম রাম বামভাবা। 5 মাস আগে বিয়ে হয়েছিল রামের। সে চাকরি খুঁজছিল। বাড়ির লোকজন বলল 29শে জুন তারিখে নাকি শ্বশুরবাড়ি থেকে বেকার বলে অপমানিত করা হয়েছিল রামকে। পাশাপাশি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দেওয়া হয়েছিল। তাই সেই অপমান সহ্য করতে না পেরে রাম নিজেকে শেষ করার চূড়ান্ত পথ বেছে নিয়েছে। এত কিছুর মধ্যে একটা খবর কানাঘুষো ভেসে এলো। রামের নাকি মদ্যপানের নেশা ছিল। চাকরি বাকরি না থাকলেও মদ্যপানের টাকা ঠিকই জোগাড় হয়ে যেত তার। মাঝে মধ্যে বাবার চায়ের দোকানের ক্যাশ বাক্স থেকেও টাকার হাত সাফাই করত সে। 29শে জুন নাকি এই মদ্যপানের কারণেই রামকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে যাই হোক, রামের যেহেতু অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই কারণেই 30শে জুন তারিখে রামেদের বাড়িতে পুলিশ এলো। রামের অভাগা বাবা মা কাঁদতে কাঁদতে পুলিশের কাছে অনুরোধ করলো তাদের আদরের সন্তানের মৃতদেহ নিয়ে বেশি কাটাছেঁড়া না করতে, কারণ এতে নাকি মৃত্যুর পরেও তাদের ছেলে কষ্ট পাবে। কিন্তু পুলিশকে তো পুলিশের কাজ করতেই হবে। তাই তারা রামের মৃতদেহ নিয়ে পৌঁছল গোন্ডাল সিভিক হাসপাতালে। এই করতে করতে রাত পেরিয়ে ভোর হয়ে গেল। ততক্ষণে স্বামীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে ফিরে এলো রামের স্ত্রীও। সে এসে দেখল বাড়িতে ততক্ষণে সৎকারের সমস্ত ব্যবস্থাপনা চলছে। শ্বশুর শাশুড়ি তখনও অঝরে কাঁদছে। প্রতিবেশীরা অপেক্ষা করছে রামের মৃতদেহ আসার। এমন সময় নিজের ভাইকে নিয়ে সোজা থানায় ছুটলেন রামের স্ত্রী। আর থানায় গিয়ে তিনি পুলিশ অফিসারদের জানালেন এটা আত্মহত্যা নয়, এটা খুন। অর্থাৎ রামকে জোর করে অ্যাসিড খাইয়ে হত্যা করা হয়েছে। পুলিশের তো এই কথা শুনে চক্ষু চড়ক গাছ। সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে ফোন গেল হাসপাতালে। বলা হলো কিছুতেই যেন রামের মৃতদেহকে ছাড়া না হয়। থানার বড়বাবু নিজের হায়ার অথরিটিকে বিষয়টা জানাতেই মিলল ফরেন্সিক পোস্টমর্টেমের পারমিশন। আর সেই পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসতেই আরও চমকে গেলেন পুলিশ অফিসাররা। কারণ রিপোর্টে জানা গেল অ্যাসিডের কারণে নয়, রামকে আসলে গলা টিপে খুন করা হয়েছে। গোটা গ্রাম তোলপাড় হয়ে গেল এই একটা খবরে। রামের মা বাবাও রীতিমতো হতবাক হয়ে গেলেন তার ছেলেকে খুন করা হয়েছে শুনে। কিন্তু কে খুন করল রাম বামভাবাকে? আর রামের স্ত্রী কিভাবে বা থানায় গিয়ে এটাকে খুন বলে দাবি করল? এটা জানতে হলে সবার আগে জানতে হবে রাম বামভাবার জীবন কাহিনী। রাম বাবুভাই বামভাবা গুজরাটের গুন্ডালা গ্রামে থাকা বছর 22-এর তরুণ। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল রামই। রামের বাবার নাম বাবু ওরফে অতুল বামভাবা। 47 বছর বয়সী এই ভদ্রলোক অঞ্চলে একটা চায়ের দোকান চালিয়ে সংসার চালাতেন। আর রামের মা 45 বছর বয়সী মনীষা ওরফে মতি বামভাবা কখনো স্বামীর দোকান সামলাতেন, কখনো আবার সংসারের কাজকর্ম সামলাতেন। কিশোর বয়স থেকেই রামকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন বাবা অতুল এবং মা মনীষা।
4 ভাই বোনের মধ্যে সবচেয়ে অবাধ্য ছিল রাম। অল্প বয়স থেকে এই বদ সঙ্গে জড়িয়ে বিড়ি, সিগারেট, খৈনি এই সব কিছুরই নেশা করা শুরু করে সে। আর বয়স খানিকটা বাড়তেই শুরু হয় মদ্যপানের নেশা। অতুল এবং মনীষা দেবী বারংবার বারণ করা সত্ত্বেও মাঝে মধ্যেই মদে ঠেকে গিয়ে মদ খেয়ে বাড়ি ফিরত রাম। এদিকে কাজকর্ম করার কোনো ইচ্ছেই তার মধ্যে ছিল না। এইসব নিয়ে প্রায় দিনই বাড়িতে ঝামেলা অশান্তি লাগত। প্রতিবেশীদের কানেও যেত সেই চিৎকার চেঁচামেচি। ধীরে ধীরে রামের বয়স যখন 20 পেরোলো, ততদিনে মদের নেশায় আসক্ত হয়ে গেছে সে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মদ খাওয়ার টাকা না পেলে সে বাবার দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করত। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে অতুল এবং মনীষা সিদ্ধান্ত নেন ছেলের বিয়ে দেওয়ার। তারা ভেবেছিলেন বিয়ের পর সংসারের দায়িত্ব কাঁধে চাপলে ছেলে হয়তো কাজে কর্মে মন দেবে, শুধরে যাবে। সেই মতো 2026 সালের ফেব্রুয়ারি মাসে কাছের ভোবার গ্রামের 20 বছর বয়সী মেয়ে বংশীর সঙ্গে তারা রামের বিয়ে দিয়ে দেন। প্রথম 1-2 মাস সত্যি সত্যি রামের মধ্যে একটা পরিবর্তন এসেছিল। সে কাজকর্ম খোঁজা শুরু করেছিল, মদ্যপানও করেনি। কিন্তু তারপর থেকে আবারও সেই একই রুটিনে ফিরে যায় রাম। এই নিয়ে সদ্য বিবাহিতা স্ত্রী বংশীর সঙ্গেও রামের ঝগড়া অশান্তি হতে শুরু করে। আর বাবা মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা তো আগে থেকেই ছিল। পুলিশ তদন্তে নেমে গ্রামের লোকজনের থেকে জানতে পারে মাঝে মধ্যেই বাবার চায়ের দোকানে গিয়ে টাকা পয়সা নিয়ে ঝামেলা বাঁধাতো রাম। তবে রামের এই মদ্যপান এবং তারপর মাতাল হয়ে ঝামেলা অশান্তি করার বদভ্যেস মাত্রা ছাড়িয়ে যায় গত 29শে জুন। আর সেই ঘটনায় হয়তো রাম বাম্ভাবার জীবনের অন্তিম ঘণ্টা বাজিয়ে দেয়। কিন্তু ঠিক কি ঘটেছিল গত 29শে জুন তারিখে, এবার সেটাই বলবো আপনাদের। রামের এই নিত্যদিন মদ খেয়ে এসে মাতলামি করার কারণে ক্রমশ তার বাদবাকি ভাই বোনরাও অতিষ্ঠ হয়ে উঠেছিল। রামকে বহুবার বহু রকমভাবে বোঝানোর চেষ্টা করেছিল বাবা অতুল এবং মা মনীষা দেবী, কিন্তু তাতেও রামের চরিত্রের সামান্য বদল আসেনি। শ্রী বংশীও রামকে বহুবার বলেছিল এইসব নেশা ছেড়ে একটা ভালো কাজের খোঁজ করতে, কারণ শ্বশুর শাশুড়ির কষ্টার্জিত টাকায় বসে বসে খেতে তার ভালো লাগতো না। গত 29শে জুন শ্রী বংশীকে তার বাবার বাড়িতে দিতে গেছিল রাম। সেখানেই বংশী নিজের স্বামীকে বলেছিল, তুমি যদি কাজ না করো তাহলে এবার আমাকেই কাজ করতে হবে। এই নিয়ে শ্বশুর বাড়িতেই একপ্রস্ত ঝামেলা হয়েছিল দুজনের মধ্যেই। তারপরেই রাগ করে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যায় রাম। বংশীর বাড়ির লোকেরা মেয়ের কাছ থেকে সেদিনই আবার তাদের গুণধর জামাইয়ের এই মদ্যপানের চূড়ান্ত আসক্তি সম্পর্কে জানতে পারে। তবে তারা যে একেবারেই বিষয়টা সম্পর্কে জানতো না এমনটা কিন্তু নয়। তারা জানতো মাঝে মধ্যে ড্রিঙ্ক করে, কিন্তু সেটা যে মাত্রা ছাড়িয়ে গেছে এটা জানার পরেই বংশীর বাবা সিদ্ধান্ত নেন এইবার জামাই যখন মেয়েকে দিতে আসবে তখন তিনি জামাইয়ের সঙ্গে কথা বলবেন বিষয়টা নিয়ে। তবে সেদিন বংশীর বাড়ির কেউ কল্পনাই করতে পারেনি যে তার ঠিক 2 ঘন্টা পরেই গলা অবধি মদ্যপান করে আবারও শ্বশুরবাড়িতে ফেরত আসবে রাম। আর ফিরে এসেই সে বংশীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করবে। রামের ওই রূপ দেখে সেদিন স্বাভাবিকভাবেই চমকে যান বংশীর বাবা। তার সঙ্গে রামের খানিকটা ধস্তাধস্তিও হয়। বয়স্ক ওই ভদ্রলোক শেষমেশ আর থাকতে না পেরে সোজা ফোন করে বসেন রামের বাবা অতুল বাম্ভাবাকে। রামের এই ভয়াবহ কাণ্ড শুনে অতুল সঙ্গে সঙ্গেই দোকান বন্ধ করে ছোটেন ছেলের শ্বশুর বাড়িতে। সেখানে গিয়ে তিনি জোর জবরদস্তি ছেলে রামকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন। তবে বংশীর বাড়ির লোকেরা সেদিন অতুলকে চূড়ান্ত অপমান করে এমন ছেলেকে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। অপমানে জর্জরিত হয়ে সেদিন মদ্যপ ছেলেকে সঙ্গে নিয়ে মাথা নিচু করে বাড়ি ফিরতে হয় অতুলকে। তবুও তিনি ছেলেকে কিছুই বলেননি সেদিন। বাড়িতে ফেরার পর মনীষা দেবী গোটা বিষয়টা জেনে রামকে বকাঝকা করলে পরের দিন অর্থাৎ 30শে জুন সকালবেলা বাড়ি ছেড়ে বেরিয়ে যায় রাম। আর সেদিন রাতেই রামের নিথর মৃতদেহ উদ্ধার হয়। তাহলে কে মারলো রামকে? আর বংশী ঠিক কিভাবে বা বুঝেছিল ওটা আত্মহত্যা নয়? এবার সেটাই জানার চেষ্টা করি, চলুন। 30শে জুন রাতে যখন বংশীর কাছে ফোন যায় তখন বংশী জানতে পারে গলায় অ্যাসিড ঢেলে নিজের বাড়িতেই নিজেকে শেষ করে দিয়েছে রাম। কিন্তু 1 জুলাই ভোরে সে যখন শ্বশুর বাড়িতে আসে তখন সে প্রতিবেশীদের থেকে জানতে পারে 30শে জুন রাত্রিবেলা নাকি আবারও মদ্যপান করে বাড়ি ফিরেছিল তার স্বামী। আর সেদিনও নাকি মা বাবার সঙ্গে রামের চূড়ান্ত ঝামেলা হয়। কিন্তু বংশীর কাছে এই কথাটা লুকিয়ে গেছিল রামের মা বাবা। পাশাপাশি সে খেয়াল করে দেখছিল
রামের তড়িঘড়ি সৎকার করার জন্য একটা অস্বাভাবিক তাড়াহুড়ো করছে ওর বাড়ির লোকজন। এই বিষয়টা নিয়েই সে নিজের শ্বশুর আতুলের সঙ্গে কথা বলতে গেলে আতুল গোটা বিষয়টা এড়িয়ে যায় এবং বলে, এমন তো প্রায়ই ঘটতো, এটা নিয়ে আর আলাদা করে কি বা বলবো। ও আসলে কাল তোমাদের বাড়িতে যা করেছে সেই নিয়ে ভীষণ অপরাধ বোধে ভুগছিল, তাই সেই অপরাধ বোধ থেকেই এমনটা ঘটিয়ে ফেলেছে। কিন্তু বিয়ের পরে রামকে বংশী যতটুকু চিনেছিল তাতে রাম যে এমন কিছু করার ছেলে নয় সেটা বুঝতে পেরেছিল বংশী। তাই সে এরপর নিজের শাশুড়ির সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করে। কিন্তু মনীষা দেবী বংশীকে বলেন, যা ঘটেছে তারপর আর দয়া করে এটা নিয়ে কাদা ঘেঁটো না। রামের আরও 3 ভাই বোন রয়েছে, এই পরিবারের একটা মান সম্মান রয়েছে, এগুলোকে আর ধুলোই মিশিয়ে দিও না। শ্বশুর শাশুড়ির এইরকম দায়সারা অস্বাভাবিক কথাবার্তাতেই খটকা লাগে বংশীর, তাই সে সিদ্ধান্ত নেয় পুলিশে যাওয়ার। কিন্তু তখনও রামের বাবা এবং মা মিলে বংশীকে ভয় দেখায় আর বলে, এটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি হলে কিন্তু পুলিশ তোমার বাড়ির লোককে নিয়েও টানাটানি করবে, কারণ কাল তোমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে ফেরার পরেই আজ আমাদের ছেলেটা মারা গেল, তাই চুপচাপ সৎকারটা হতে দাও। এদিকে বংশীর ততক্ষণে জেদ চেপে গেছে, তাই সে নিজের ভাইকে গোটা বিষয়টা জানায়। আর তারপর 2 ভাই বোন মিলে সবার অলক্ষ্যে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে সোজা পৌঁছে যায় থানায়। আর তারপর কি ঘটে সেটা তো ভিডিও শুরুর দিকেই বললাম। এইবার বিষয়টা হচ্ছে, বংশী গিয়ে থানায় জানিয়েছিল তার স্বামী রামকে নাকি রামের মা আর বাবা মিলেই খুন করেছে। কিন্তু একজন সন্তানকে কি তার মা বাবা নিজের হাতে খুন করতে পারে? মনের মধ্যে এই দ্বিধা নিয়েই 2রা জুলাই আতুল বাম্ভাবা এবং মনীষা বাম্ভাবাকে থানায় নিয়ে যাওয়ার জন্য হাজির হন পুলিশ অফিসার ইউআর ডামর। তবে আতুল এবং মনীষা দেবীকে থানায় নিয়ে যাওয়ার পর তাদের দুজনের স্বীকারোক্তি শুনে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় অফিসার ডামরের। কি বলেছিলেন তারা নিজেদের স্বীকারোক্তিতে, আর ঠিক কি ঘটেছিল 30শে জুন রাতে, এইবার সেটাই বলবো আপনাদের। 30শে জুন রাত তখন 9:30 কিংবা 10টা। আতুল এবং মনীষা তখন সবে ছেলে মেয়েদের খাইয়ে নিজেরা খেতে বসেছেন। এমন সময় আকণ্ঠ মদ গিলে বাড়ি ফেরে রাম। এসে খাবার চায় মায়ের কাছে। রামকে আবারও মদ খেয়ে বাড়ি ফিরতে দেখে ক্রমেই আতুল এবং মনীষা দেবীর মাথায় পারদ চড়তে শুরু করে দিয়েছিল। মনীষা দেবী খাবার দিতে অস্বীকার করায় চিৎকার শুরু করে রাম। আতুল প্রথমে ছেলেকে ওয়ার্নিং দেয়, বারণ করে চিৎকার করতে, কারণ পাশের ঘরে তখন তার অন্যান্য ছেলেমেয়েরা সবে ঘুমোতে গেছে। আর দিনের পর দিন ছেলের এই মাতলামি ক্রমেই গোটা বাড়ির পরিবেশটা অসহ্য করে তুলেছিল। বাবার কথায় পাত্তাই দেয় না রাম। সে তখন খাবার খাবেই, তাই সে তেড়ে যায় মায়ের দিকে। মাকে ধাক্কা মেরে সরিয়ে সে খাবার খেতে শুরু করে। বাড়িতে চিৎকার চেঁচামেচি চরমে ওঠে। আর ঠিক সেই সময় একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন মনীষা দেবী। তিনি সোজা ছুটে যান বাথরুমে আর ওখান থেকেই হাতে তুলে নেন অ্যাসিডের শিশিটা। রাম তখনও নেশার ঘোরে গোগ্রাসে খাবার খাচ্ছে। মনীষা দেবী হাতে ওই অ্যাসিডের বোতলটা নিয়ে এক ছুটে চলে আসেন খাবার জায়গায়। আর তারপর ছেলের মুখটা পিছন দিকে চেপে ধরে অ্যাসিডের বোতলটা তিনি সোজা ঢেলে দেন রামের গলায়। যন্ত্রণায় হাত পা ছুঁড়তে শুরু করে রাম। আর ঠিক তখনই একটা গামছা হাতে নিয়ে ছুটে আসেন আতুল, আর এসেই সেই গামছাটাকে রামের গলায় পেঁচিয়ে একটা হ্যাঁচকা টান দেন। গামছাটা ফাঁসের মতো চেপে বসে যায় রামের গলায়। সে হাত পা ছুঁড়তে থাকে, বমি করে ফেলে, কিন্তু তবু আতুল কিছুতেই রামের গলার গামছার ফাঁসটা আলগা করে না। কিছুক্ষণ বৃথা হাত পা ছোঁড়ার পর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে রামের শরীর। সে মূত্রত্যাগও করে ফেলে। আর তারপর অক্সিজেনের অভাবে সেরিব্রাল হাইপক্সিয়া হয়ে মারা যায় 22 বছর বয়সী রাম বাম্ভাবা। থানায় তদন্তকারী অফিসারদের সামনে এই খুনের কথা স্বীকার করার সময় কেঁদে ফেলেছিলেন রামের বাবা আতুল বাম্ভাবা। তার কথায়, দিনের পর দিন ছেলের এই অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। ওর জন্য আমাদের মান সম্মান সব ধুলোই মিশে গেছিল। আমার আরও 3 ছেলে মেয়ে রয়েছে, তাদের ওপর ওর এই নোংরামের কি প্রভাব পড়তো বলুন তো? আর যে মেয়েটাকে ওর সঙ্গে বিয়ে দিলাম তার জীবনটাও তো শেষ করে দিচ্ছিল। তাই আমাদের কাছে ওকে মারা ছাড়া আর কোনো উপায় ছিল না। রামের বাবা মায়ের স্বীকারোক্তি শুনতে শুনতে রীতিমতো চমকে গেছিলেন অফিসার ইউআর ডামর। তিনি পরে মিডিয়াকে জানিয়েছেন, কোনোদিন এমন একটা মার্ডার কেসও হ্যান্ডেল করতে হবে এটা আমি কল্পনাও করিনি। তাহলে
শেষ অবধি কি হলো আতুল এবং মনীষা দেবীর, আর বংশী বা কি করছে এখন, এবার সেটাই বলবো। আতুল এবং মনীষা দেবীর স্বীকারোক্তির উপর নির্ভর করেই অফিসার ডামোরের টিম তল্লাশি চালায় বামভাবাদের বাড়িতে। সেখান থেকেই তারা ওই অ্যাসিডের বোতল, গামছা, বমি ও মূত্র মোছার চাদর সব কিছু উদ্ধার করে। রাজকোটের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিডিয়াকে জানান, তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে আতুল বামভাবা নাকি ছেলের পোস্টমর্টেম যাতে তাড়াতাড়ি মেটে সেই কারণে পলিটিক্যাল প্রেশার দিয়ে গোন্ডাল সিভিক হাসপাতালকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। তবে শেষ অবধি শেষ রক্ষা হয়নি। বংশীর রেজিস্টার করা এফআইআর এর ভিত্তিতে পুলিশ আতুল বামভাবা এবং মনীষা বামভাবার বিরুদ্ধে বিএনএস সেকশন 103/1 মার্ডার, সেকশন 124 ইউজ অফ অ্যাসিড এবং সেকশন 54 ধারায় মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই তাদের দুজনকে বেশ কয়েকবার আদালতে পেশ করা হয়েছে। বংশী স্থির করেছে সে তার মৃত স্বামীর হয়ে নিজের শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কেস লড়বে, কারণ সে রামকে খুন করার বিষয়টা কোনো মতেই মেনে নিতে পারছে না। তার মতে আরও অনেকভাবে রামকে বোঝানো যেত। প্রয়োজনে পুলিশে ধরিয়ে দিয়ে কয়েকদিন বা কয়েক মাস জেলের হাওয়া খাওয়ানো যেত তাকে। কিন্তু একজন বাবা মা হয়ে সন্তানকে খুন করার বিষয়টা বংশীর কাছে খুবই অমানবিক এবং নৃশংস বলে মনে হয়েছে। বংশীর কথায় আতুল এবং মনীষার এই অপরাধের কারণে তাদের অন্য 3 ছেলে মেয়ে এবং বংশীর জীবনটাও নষ্ট হয়ে গেল। তাই রামকে খুন করে কোনো লাভই হলো না। আজ অবধি আমি অনেক মার্ডার কেস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এইরকম মরালি ডিভাইডেড কেস আমি কোনোদিনও ফেস করিনি। এই খুনের ঘটনায় একদিকে যেমন আছে এক বাবা মা যারা দিনের পর দিন ছেলের অত্যাচারে জর্জরিত হয়ে উঠেছিল, আর অন্যদিকে রয়েছে এমন এক বিধবা মেয়ে যে আজ থেকে 5 মাস আগে নতুন সংসার গড়ার স্বপ্ন নিয়ে নিজের বাড়ি ছেড়েছিল। এইবার আপনারাই বলুন কোন দিকে পাল্লা ভারী হওয়া উচিত। আমার আজকের ভিডিওটা আমি এই প্রশ্নটা দিয়েই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা, ভারতবর্ষে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে প্রায় 39 জন মানুষ প্রতি বছর মদ্যপানের কারণে মারা যান। তাই ওই বিষটা থেকে দূরে থাকুন এবং কাছের মানুষদের দূরে রাখুন। নমস্কার।